স্লোগান বন্ধ করতে হবে, মাইক বন্ধ করতে হবে। আমরা স্লোগান বন্ধ করে দিই, স্লোগান বন্ধ করি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব নির্দেশনা দিয়েছে, স্লোগান বন্ধ করেন। আপনাদের কিন্তু কে কে স্লোগান দিচ্ছেন উনি কিন্তু দেখছেন, তারা কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবেন। আপনারা, তার বক্তব্যের চাইতে তো আপনাদের স্লোগান বেশি মূল্যবান না। আপনারা স্লোগান বন্ধ করেন। আপনারা স্লোগান বন্ধ, প্লিজ স্লোগান বন্ধ করেন। যারা স্লোগান দিচ্ছেন তারা কিন্তু আইডেন্টিফাই হচ্ছেন। আমাদের নেতা বক্তব্য শুরু করবেন। শুরু করেন চেয়ারম্যান সাহেব। ক্যামেরাম্যান যে আছেন আমাকে এইভাবে দেখান, সামনে যারা আছে আমি তাদেরকে দেখতে চাইছি, সামনে যে নেতাকর্মী যারা। স্লোগান বন্ধ হবে, স্লোগান বন্ধ হবে। সকলে বসে যান। এ ভাই, তোমার নাম তো জানি না, কালো গেঞ্জি পরে তুমি সামনে এই যে মাঝামাঝি জায়গায় আছো, তোমার হাতের মাইকটা বন্ধ করো। কালো গেঞ্জি পরে স্লোগান কালো দিচ্ছ। কালো গেঞ্জি পরে বসো। কে আছে? এর কালো গেঞ্জি পরে কে দেখা আছে যাক। এখানে? বসো বসো বসো। এই তোমারটা বন্ধ বসতে করো। হবে। গেঞ্জি পরে মাইক, এই কালো গেঞ্জি মাইকটা বন্ধ করো। এই কালো গেঞ্জি পরে কে আছে? মাইক বন্ধ করো। এই বাক্কাই কালো গেঞ্জি পরে, এই গামছা আচ্ছা, মাথায় কে আছে? বন্ধ করো। শাহিন, শাহিন আপনিও বসেন। শাহিন শওকত আপনিও বসেন দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী মহানগরী কাউন্সিল, দ্বিবার্ষিক কাউন্সিল 2025 উপলক্ষে মহানগরী বিএনপি আয়োজিত আজকের এই সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতা জনাব আব্দুল সালাম, উপস্থিত জনাব মিজানুর রহমান মিনু সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন জেলা এবং মহানগরী পর্যায়ে, এবং আমার সামনে উপস্থিত কাউন্সিলর বৃন্দ, মহানগরীর কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি রাজশাহী মহানগরী বিএনপির কাউন্সিল উপলক্ষে। এখানে আমরা একত্রিত হয়েছি, আমরা এতক্ষণ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনলাম। আমরা আমাদের সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন এই দেশ, দেশের পুনর্গঠন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই প্রিয় দল, দলের নেতাকর্মীরা কি কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা রেখেছেন বা অবদান রেখেছেন। প্রিয় ভাই বোনেরা, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আরও অনেকগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এরকম অনেকগুলো গণতান্ত্রিক দল, রাজনৈতিক দল, তারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছিল। বাংলাদেশের মানুষের সমর্থনে, বাংলাদেশের মানুষের সহযোগিতায় গত বছর 5ই আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষের সাধারণ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের প্রতিরোধের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে সম্মেলন, আমাদের দলের যে এই সম্মেলন হচ্ছে, এই সম্মেলনটি কেন? এই সম্মেলন একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া, একটি সাংগঠনিক প্রক্রিয়া। এই সাংগঠনিক প্রক্রিয়া পালনের মাধ্যমে, এই সাংগঠনিক প্রক্রিয়াটিকে অব্যাহতভাবে চালানোর মাধ্যমে আমরা দলকে, একটি রাজনৈতিক দলকে আমরা সুসংগঠিত করি, দলকে আমরা ধীরে ধীরে গড়ে তুলি, দলের ভিত্তিকে আমরা ধীরে ধীরে জনগণের মধ্যে নিয়ে যাই, দলের উদ্দেশ্য, দলের লক্ষ্য, দলের আদর্শকে আমরা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে নিয়ে যাই। প্রিয় ভাই বোনেরা,
একটি পরিবার, একটি পরিবারের ভেতরে যেরকম বিভিন্ন পারিবারিক নিয়ম কানুন রীতিনীতি থাকে, ঠিক একইভাবে একটি রাজনৈতিক দল একটি বিশাল পরিবার, এবং সেই জন্যই এই বিশাল পরিবারটিকে পরিচালনার জন্য এই যে আজকের যে সম্মেলন, এই জাতীয় সাংগঠনিক অনেকগুলো কর্মসূচি থাকে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা দলকে পরিচালনা করি এবং একইভাবে দলের আদর্শ নীতি উদ্দেশ্য লক্ষ্য আমরা জনগণের মাঝে পৌঁছে দিই। কারণ একটি রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে দেশ এবং দেশের জনগণ। দেশকে কিভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়, একই সাথে দেশের ভিতরে যে জনগণ আছে সেই জনগণের জন্য, জনগণের উন্নত জীবনযাত্রার জন্য লক্ষ্য রেখে রাজনৈতিক দলের কর্ম পরিকল্পনা থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে এই যে স্বৈরাচার, যে স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই স্বৈরাচার যখন এক যুগেরও বেশি সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল, দখল করার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা গুম খুন হত্যা রাজনীতি শুরু করেছিল। আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার কিভাবে দিয়েছিল তারা মিথ্যা মামলা। আমি আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন। শুধু বিএনপি নয়, বিএনপির বাইরে এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছিলেন, বহু নেতাকর্মী হাত তুলেছেন। শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল, আপনাদের সহকর্মী ছিল, আপনাদের পাশে ছিল, ছোট বড় যেমনই দল হোক না কেন, যেই রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিল, অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দিয়েছে। প্রত্যেকটি দলের নেতাকর্মীদেরকে তারা গুম করেছে, খুন করেছে। শুধু গুম খুন করেনি, আমরা যারা রাজনীতি করেছি, আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের পরিবারের যারা রাজনীতি করে নাই, স্বৈরাচারের সময় আমরা দেখেছি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর পরিবার বর্গকেও অত্যাচার করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, শুধু যে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, গুম খুন করেছে তাই নয়, রাজনীতির বাইরেও বহু মানুষ, বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন, বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন স্বৈরাচারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটি স্থানীয় নির্বাচন হোক, সেটি কোনো ট্রেড বডি ইলেকশন হোক, কোনো ইউনিয়নের ইলেকশন হোক, সেটি জাতীয় নির্বাচন হোক না কেন, অর্থাৎ প্রতিটি পর্যায়ে, সেটি মসজিদ কমিটি নির্বাচন থেকে শুরু করে, মার্কেট কমিটি নির্বাচন থেকে শুরু করে, সেটি স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নির্বাচন, প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরে গুড়মার করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, শুধু নির্বাচনী ব্যবস্থা নয়, আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মেগা উন্নয়নের নামে কিভাবে মেগা দুর্নীতি করা হয়েছিল, কিভাবে এই দেশের সাধারণ মানুষের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি জনগণ যখন এই সকল রাজনৈতিক দলগুলোর আন্দোলনে শরিক হয়েছে, জনগণ যখন
মা বোন থেকে শুরু করে রিক্সা চালক, সিএনজি চালক, মুদি দোকান কর্মচারী, ছোট ব্যবসায়ী, শিক্ষক, উকিল, ডাক্তার, সর্বস্তরের সর্বশ্রেণী পেশার মানুষ যখন এই রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি একত্বতা ঘোষণা করে আমরা দেখেছি কিভাবে রাজপথে নেমে এসেছিলেন। সেই সময় স্বৈরাচার তাদের ক্ষমতা দখল ধরে রাখার জন্য আমরা দেখেছি হাজার হাজার মানুষের উপরে গুলি করেছে। আমরা দেখেছি কিভাবে ১,৫০০-এর মাত্র ১ মাস ১.৫ মাসের ব্যবধানে, ১.৫ মাসের ব্যবধানে আমরা দেখেছি প্রায় ১,৫০০-এর মতন, ১,৫০০-এরও বেশি মানুষকে তারা হত্যা করেছে। আমরা দেখেছি কিভাবে ৩০,০০০-এরও বেশি মানুষকে তারা কিভাবে নির্যাতন করেছে, কিভাবে ৩০,০০০-এরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এর মধ্যে বহু মানুষ তাদের দৃষ্টি শক্তি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। আমরা দেখি যে এর মধ্যে বহু মানুষ, কারো পা নষ্ট হয়ে গিয়েছে, কারো হাত নষ্ট হয়ে গেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, তবে বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টায় সহযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই বোনেরা, এখন স্বৈরাচার বিতাড়িত হয়েছে। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য ছিল আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচার বিতাড়িত হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল মূল উপায় হলো, মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি, তারা ঘোষণা করেছে, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ আগামী রোজার আগে, আগামী রমজানের আগে ইনশাল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় ভাই বোনেরা, এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। এখন শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা আমার সামনে যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের, রাজশাহী মহানগরীর বিভিন্ন পর্যায় সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের মাঝে যখন আমার কথা হয়, আপনাদের বহু মানুষের সাথে যখন আমার কথা হয়, বিভিন্নভাবে যখন কথা হয়, তখন কিন্তু একটি কথা আপনাদের কাছ থেকে আমি শুনতে পাই। কি সেই কথাটি? সেই কথাটি হচ্ছে, আপনারা যখন আপনাদের গ্রামে হোক, আপনাদের পাড়ায় হোক, বিভিন্ন জায়গায় যখন আপনারা যান, সাধারণ মানুষের সাথে যখন কথা বলেন, তখন সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি। সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় বিএনপি কিভাবে কি করবে আগামী দিনে। অর্থাৎ এই যে কথাগুলো আপনাদের কাছে জানতে চায়, কেন জানতে চায়? কি ভাইরা, আপনাদের কি ধারণা আছে কেন জানতে চায়? ধারণা আছে? কারণ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায়, এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি বলেছি স্বৈরাচার বিতাড়িত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে।
কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের। ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। এবং ধানের শীষ এবং বিএনপি পাবার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শুরুতে আমি যেমন বলেছিলাম যে আমরা এই যে আজকে সম্মেলন করছি, কেন করছি? আমরা সম্মেলন করছি, এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতাকর্মীকে দায়িত্ব দিব তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালীভাবে যেভাবে গড়ে তুলবেন, তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে এই দেশকে গড়তে হবে। একটু আগেই আমি বলেছি স্বৈরাচার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে। আজকে তাই আমাদেরকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা সরকার জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে। এই দেশের যারা যুবক, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যুবকদেরকে হয় আমাদের ট্রেনিং দিতে হবে, দক্ষ করে গড়ে তুলতে হবে, দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদেরকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে স্কুল কলেজ পর্যায় পর্যন্ত আমাদেরকে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে, নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। এর মাধ্যমে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, একইভাবে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে আমাদের শিক্ষার্থীদের কাছে। কারণ এই শিক্ষার্থী তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে একদম। আমরা দেখেছি স্বৈরাচারের সময় যাদের পক্ষে সম্ভব হয়েছে, স্বৈরাচার এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য। এই দেশের ডাক্তার নার্সদের, এই দেশের চিকিৎসা কেন্দ্র হসপিটালগুলোর ব্যবস্থাগুলো একদম ধ্বংস করে দিল। ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে, পার্শ্ববর্তী দেশে। এবং আমাদের যেরকম ধ্বংস করে দিয়েছে চিকিৎসা ব্যবস্থা, একইভাবে বৈদেশিক মুদ্রাগুলাও চলে যেত, চিকিৎসার নাম করে বৈদেশিক মুদ্রা চলে যেত। প্রিয় ভাই বোনেরা, এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে, নিজেদের নার্স গড়ে তুলতে হবে। আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ, সেটি ধনী হোক গরিব হোক যেই মানুষই হোক না কেন, সঠিকভাবে এই দেশের হাসপাতালগুলোতেই যেন মানুষ চিকিৎসা পায়। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই রাজশাহী মহানগরী বা এই রাজশাহী জেলা, এই রাজশাহী বিভাগ, আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে একসময় সুজলা সুফলা সবুজের ছায়া ছিল, সেখানে এই পানির অভাবে কিভাবে, পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। আমাদেরকে খালগুলো খনন করতে হবে যাতে শুকনো মৌসুমে যদি আবার পানি নিয়ে আমরা পানির ব্যবস্থা করি এবং আবার যদি পানি নিয়ে তারা ঝামেলা করে, তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে আমাদের কৃষকদের জন্য, আমাদের মানুষের ব্যবহারের জন্য সার্বিকভাবে পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। কাজে প্রিয় ভাই বোনেরা, সামনে অনেক কাজ, সামনে অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে। আমাদেরকে আমাদের দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ছোট ছোট কলকারখানা আমাদেরকে গড়ে তুলতে হবে। এই কলকারখানা গড়ে তোলার মাধ্যমে এই কলকারখানায় যেসব দ্রব্য উৎপাদিত হবে সেগুলো একদিকে দেশের মানুষের ব্যবহারের জন্য,
আবার একই সাথে আমাদেরকে বিদেশেও রফতানি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। আজ বহু মানুষ বিভিন্ন সমস্যার কারণে বিচারালয়ে যেতে হয়। বিভিন্ন পর্যায়ের বিচার ব্যবস্থার কাছে বহু মানুষকে যেতে হয়। সেটি জমির সমস্যা হোক, বিভিন্ন বিষয় সমস্যা হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, বিভিন্ন ব্যবসা। কিন্তু আমরা দেখছি কিভাবে বিচার ব্যবস্থার জটিলতার কারণে, দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর সাধারণ মানুষকে কোর্টের বারান্দায় ঘুরতে হয়। আমাদেরকে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, যাতে করে মানুষ দ্রুত বিচার ব্যবস্থা পায়, দ্রুত বিচার পায়, দ্রুত সুরাহা করতে পারে তার সমস্যার সমাধান। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি এরকম কতগুলো চ্যালেঞ্জের কথা আজ তুলে ধরেছি। এরকম আরো বহু চ্যালেঞ্জ আছে আমাদের। এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। কৃষির চ্যালেঞ্জ আছে, কৃষকদেরকে সঠিক সময় বীজের ব্যবস্থা করতে হবে, কৃষকদেরকে সঠিক সময়ে আমাদের সার পৌঁছাতে হবে, কৃষি উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে। আবার একই সাথে খেয়াল রাখতে হবে মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি পণ্য পায়, কিন্তু একই সাথে আবার কৃষকও যাতে তার উৎপাদিত দ্রব্যের সঠিক মূল্য পায়। ভাই বোনেরা, বিগত 1 যুগ ধরে স্বৈরাচারের শাসন আমলে এই দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা যখন মানুষের কাছে যান, মানুষ এই জন্যই আপনাদের কাছে জানতে চায়, কারণ মানুষ বিশ্বাস করে যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা। এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন, বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন। মুরব্বীদের নিশ্চয়ই খেয়াল আছে, আমরা দেখছিলাম স্বাধীনতার পরে যারা দেশ শাসনে এসেছিল, ক্ষমতায় এসেছিল, আমরা দেখেছি 74 সালে কিভাবে দুর্ভিক্ষে ছেয়ে গেছিল, 75 সালে কিভাবে দুর্ভিক্ষে ছেয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি শহীদ জিয়ার আমলে কিভাবে আবার খাদ্য উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে দুর্ভিক্ষকে দূর করে আমরা বিদেশে খাদ্য রফতানি করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, শুধু প্রয়োজন সঠিকভাবে পরিচালনা করা। আসুন, এই কাজ বিএনপি করে দেখিয়েছে অতীতে। ইনশাল্লাহ আমরা দেখেছি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, কিভাবে দেশের শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের শিক্ষা ব্যবস্থা কিভাবে বিনামূল্যে করে দেওয়া হয়েছিল। এরকম অনেকগুলো ভালো ভালো পদক্ষেপ নেওয়া হয়েছিল। ভাই বোনেরা, আসুন, আজ দেশের মানুষ আপনাদের দিকে, আজকে দেশের মানুষ তাকিয়ে আছে। দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশের অধিকাংশ মানুষ, যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো আছে, যেই চ্যালেঞ্জগুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয়, তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না। জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে, কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার? আমাদের সকলের। আমরা যারা বিএনপি করি, জনগণ যাতে আমাদের উপরে আস্থা রাখে, জনগণ যাতে আমাদের উপরে বিশ্বাস রাখে, সে আস্থা এবং বিশ্বাস ধরে রাখার দায়িত্ব কার? কি ভাই, কার এই দায়িত্ব বলেন দেখে? কে? শুনতে পাই না, আমি অনেক দূরে, হাত তুললে আমি দেখতে বুঝতে পারবো যে কার। আপনারা বলছেন কি আপনাদের? ইয়েস, এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার প্রতিটি নেতাকর্মীর, এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার প্রতিটি নেতাকর্মীর, এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার নেতাকর্মীর, এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার নেতাকর্মীর। দায়িত্ব জনগণের যে আস্থা আমাদের উপরে আছে, এই আস্থাকে ধরে রাখা। প্রিয় ভাই বোনেরা, আসুন, এই দেশ আমাদের সকলের। এই দেশ বাংলাদেশের 20 কোটি মানুষের দেশ। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশের কে মুক্ত করার, এই দেশকে স্বাধীন করার যুদ্ধ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার মুক্ত করেছিলেন এই দেশ দেশনেত্রী খালেদা জিয়া।
কাজেই সেই দলের নেতা এবং কর্মী হিসাবে আজ আপনাদের উপরে পবিত্র দায়িত্ব সামনের দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে পুনর্গঠন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে সকলের, প্রায় 2 বছর আগে স্বৈরাচারের সময় আমরা বাংলাদেশের মানুষের সামনে 31টি দফা উপস্থাপন করেছিলাম, যেগুলো রাষ্ট্র মেরামত দফা হিসাবে পরিচিতি লাভ করেছিল। সেই 31 দফার মধ্যে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে যে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হয়েছে, যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। আজ অনেকে সংস্কার নিয়ে করছে, কথা বলছে, কিন্তু এই সকল সংস্কারের কথা আমরা আগেই বলেছি, কারণ আমরা বিশ্বাস করি যে এই দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয়, এই দেশের মানুষের জীবন ব্যবস্থার যদি উন্নতি করতে হয়, তাহলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে। এবং সেই জন্যই আমরা অন্য কেউ চিন্তা করার আগে বিএনপি আপনাদের দলই দেশের সামনে, দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রায় 2.5 বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি আমরা। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, বিতাড়িত করেছি। আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি দেশকে পুনর্গঠন করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের মানুষের জীবন ব্যবস্থা ভালো করার জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ, আমরা আমাদের পলিসি দিয়েছি, আমরা আমাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমাদের এই 31 দফা বাস্তবায়ন করা। এই যে 31 দফার মধ্যে আপনাদের সামনে যে কিছুক্ষণ আগে কিছু চ্যালেঞ্জের কথা বললাম, বেকারদের কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, শিল্পের উন্নয়ন, বিচার ব্যবস্থা, এই যে নদী খনন, খাল খনন, এই যে আপনাদের সামনে আমি চ্যালেঞ্জগুলোর কথা বললাম, এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে, তা না হলে দেশ পিছিয়ে যাবে, দেশের মানুষ আরো কষ্ট পাবে। কাজেই দেশের মানুষের এই কষ্ট লাঘব করতে হলে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে, জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। এবং তার জন্য দরকার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া, তার জন্য দরকার আমাদের নিজেদেরকে ডিসিপ্লিন হওয়া, আমাদেরকে ডিসিপ্লিন হওয়া দরকার, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমার প্রত্যাশা থাকবে রাজশাহী মহানগরীর প্রত্যেকটি নেতাকর্মীর কাছে, প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব, এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। এটা হচ্ছে দুই। কি হলো তাহলে আজকে? আজকে আমরা দুটি শপথ নিচ্ছি। এক, এই কাউন্সিলের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা, আমরা সকল পর্যায়ের নেতাকর্মী, আমরা রাজশাহী মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মী ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রথম প্রতিজ্ঞা করছি, ঠিক আছে? কি প্রতিজ্ঞা করলাম আমরা? ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করছি সকল নেতাকর্মী আমরা রাজশাহী মহানগরে ঐক্যবদ্ধ থাকব। দুই, কেন ঐক্যবদ্ধ থাকব? ঐক্যবদ্ধ আমরা এজন্যই থাকব যে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে, বিশ্বাস করে। তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে আমাদেরকে, আমাদেরকে সেই আস্থা এবং বিশ্বাসকে মূল্যায়িত করতে হবে। এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠনের মাধ্যমেই আমরা জনগণের আস্থা ধরে রাখব। কাজে আসুন, প্রতিজ্ঞা দুইটি, এক, ঐক্যবদ্ধ থাকা, দুই, আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব। যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে
সামনে এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, আজকে তাহলে এই প্রত্যাশা রেখে আজকে এবং আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।